আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাত দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও এই সংঘাত সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভূমিকম্পের সৃষ্টি করেছে। স্বল্পকালীন এই যুদ্ধের এখন পর্যন্ত সবচেয়ে বিস্ময়কর ফলাফল হচ্ছে পাকিস্তানের বিতর্কিত সামরিক এস্টাবলিশমেন্টের অপ্রত্যাশিত সাফল্য অর্জন। তারা চলমান সংকটের মধ্যে নিজেদের অবস্থানকে সবচেয়ে শক্তিশালী করতে সক্ষম হয়েছে। অন্যদিকে বিপরীত চিত্র দেখা গেছে ভারতের ক্ষেত্রে। দেশটি কূটনৈতিক দিক থেকে বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এবং কৌশলগতভাবে কোণঠাসা হয়ে পড়ে। বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। পাকিস্তান সমর্থিত কথিত সন্ত্রাসবাদের অভিযোগকে পুঁজি করে ভারতের যে ধরনের আন্তর্জাতিক সমর্থন আদায় ও ফায়দা লুটার কথা ছিল তার বিন্দুমাত্র হাসিল করতে পারেনি নয়াদিল্লি। একইভাবে পেহেলগাম হামলার ঘটনাকে কেন্দ্র করে এই অঞ্চলের দেশগুলোকে নিজের পক্ষে আনার কোনো ক্ষেত্রেও প্রস্তুত করতে পারেনি নরেন্দ্র মোদীর সরকার। বরং এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানে ভারতের হামলা নানা ফ্রন্টে বিজয় এনে দিয়েছে ইসলামাবাদকে। ভারতের সাথে এবারের সামরিক সংঘাত শুরুর আগে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট রাজনৈতিক ব্যাকফুটে ছিল। অভ্যন্তরীণভাবে সরকার ও সামরিক বাহিনী ২০২৪ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিল। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এর প্রার্থীদেরকে হয়রানি ও নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। দলীয় প্রতীক বরাদ্দ না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হয় পিটিআই নেতাদেরকে। তারপরও দলটির শতাধিক প্রার্থী বিজয়ী হন। নির্বাচনে কারচুপি করে পিটিআইকে হারিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ দেশের সাধারণ মানুষ। তারা মনে করে সেনাবাহিনী ও বিচার বিভাগের যোগসাজশে পিটিআইকে হারিয়ে দিয়ে নওয়াজ শরীফের দল মুসলিম লীগকে বিজয়ী করা হয়। এরপর মুসলিম লীগ ও ভুট্টো পরিবারের দল পাকিস্তান পিপলস পার্টি পিপিপি কোয়ালিশন সরকার গঠন করে পিটিআইকে ক্ষমতা থেকে দূরে রাখা হয়। এসব অভিযোগে সারা দেশে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়, যা ছিল পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা। এই পরিস্থিতি ছিল পাকিস্তানের ঐতিহ্যগতভাবে প্রভাবশালী সেনাবাহিনীর জন্য একটি বিপজ্জনক ও বিব্রতকর মুহূর্ত। কারণ দেশের সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনী সম্পর্কে একটি মারাত্মক বিরূপ ধারণা তৈরি হয়। নির্বাচনের পর নতুন সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তান জুড়ে পিটিআই নেতাকর্মীদের প্রবল বিক্ষোভ অব্যাহত ছিল। এই পরিস্থিতির মধ্যেই আসে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হবার ঘটনা। আর এই ঘটনাকে পাকিস্তানের বিরুদ্ধে বড় সুযোগ হিসেবে লুফে নিয়ে তা কাজে লাগানোর চেষ্টা করে নরেন্দ্র মোদীর সরকার। তারা দাবি করেছে পেহেলগাম হামলা পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর কাজ, কিন্তু এই অভিযোগের পক্ষে কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি দিল্লি। পাকিস্তান পেহেলগাম হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করলেও তাতে সাড়া দেয়নি ভারত। উল্টো তারা পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পাশাপাশি সীমান্তে সেনা সমাবেশ ঘটায় এবং ৭ মে পাকিস্তানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমন ও সংকট সমাধানের চেষ্টা না করে পাকিস্তানের সামরিক অভিযান চালানো ছিল ভারতের এক মারাত্মক ভুল পদক্ষেপ। দিল্লি আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে একঘরে করে ফেলার কূটনৈতিক উদ্যোগ নিতে পারত, কিন্তু তা না করে পাকিস্তানের বিরুদ্ধে বীরত্ব দেখাতে গিয়ে নিজের ফাঁদে নিজেই পড়েছে ভারত। কারণ ভারতের এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক খেলোয়াড়রা কিভাবে প্রতিক্রিয়া জানাবে সে সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না মোদী সরকারের। বরং তারা আন্তর্জাতিক খেলোয়াড়দেরকে আন্ডার এস্টিমেট করেছিল। অন্যদিকে পাকিস্তানের সামরিক বেসামরিক প্রশাসন কূটনৈতিক সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে পরিস্থিতিকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করেছে শুরু থেকেই। ভারতের অপ্রয়োজনীয় আগ্রাসী আচরণের বিপক্ষে পাকিস্তানের আচরণ ও প্রতিক্রিয়া ছিল খুবই পরিমিত। পাকিস্তানের সামরিক বেসামরিক প্রশাসন ভারতের ৭ই মের আক্রমণের পাল্টা জবাব দিতে গিয়ে দায়িত্বশীল ও সংযত আচরণ করেছে। তারা জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমে শান্তির পক্ষে সুদৃঢ় অবস্থান নিয়েছিল।
ভারতের মতো পাকিস্তানও উগ্রতার আশ্রয় নিলে দুই প্রতিবেশী দেশের মধ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা বেড়ে যেত বলে মনে করেন লন্ডন ভিত্তিক পাকিস্তানি লেখক ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওমর আজহার। তার মতে, ভারত তার নিজস্ব নিরাপত্তার প্রেক্ষিত থেকে যে উগ্রতা প্রদর্শন করেছে তা ছিল মাত্রাতিরিক্ত আগ্রাসী ও অপ্রয়োজনীয়। পাকিস্তানের দিক থেকে সম্ভাব্য পারমাণবিক হামলার আতঙ্কের কারণেই এমন আচরণ করা হয়েছে। পাকিস্তানের ৭ মের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে ভারত হঠাৎই নিজেকে কূটনৈতিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও সমর্থনহীন অবস্থায় দেখতে পায়। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় অঞ্চলের প্রধান মিত্র দেশগুলো যুদ্ধরত দুই পক্ষকেই সংযত আচরণ করার আহ্বান জানায়। তাদের এই আহ্বান পাকিস্তান সমর্থিত উগ্র গোষ্ঠীর সন্ত্রাসী হামলার শিকার হওয়ার ভারতের দাবির প্রতি কার্যত পানি ঢেলে দেয়। আকাশযুদ্ধে ভারতের কাছে থাকা ফ্রান্সের তৈরি রেফালে যুদ্ধবিমানের চ্যালেঞ্জ মোকাবেলায় পাকিস্তান চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান ও আকাশ থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র সহ সামগ্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করে। চিরবৈরী প্রতিবেশী দেশ ভারতের হুমকির মুখে পাকিস্তান রাষ্ট্রের অস্তিত্ব ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্ব অনুধাবন করে দেশটির সরকার ও সশস্ত্র বাহিনী পারমাণবিক অস্ত্র তৈরি করা সহ সব ধরনের সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে অনেক আগে থেকেই। ভারতের আধিপত্যবাদী ও আগ্রাসী আচরণের বিরুদ্ধে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে পাকিস্তানের এই সামরিক প্রস্তুতি গ্রহণ ছিল অপরিহার্য। চীনের তৈরি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম সক্ষমতা ভারতের হুমকি মোকাবেলা করার সক্ষমতা এনে দিয়েছে পাকিস্তানকে। পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডকে পাকিস্তান সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোর সন্ত্রাসী হামলা হিসেবে তুলে ধরে এটাকে আন্তর্জাতিকীকরণের মাধ্যমে সবার সহানুভূতি পাওয়ার অপচেষ্টা চালায় ভারত। এই লক্ষ্য অর্জনে নরেন্দ্র মোদী সরকার ব্যাক চ্যানেলের কূটনৈতিক তৎপরতার পাশাপাশি কৌশলগত মিডিয়া ব্রিফিং করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু দিল্লির এই চেষ্টাও শেষ পর্যন্ত প্রত্যাশিত সফলতা পায়নি। আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে কোণঠাসা করার জন্য ভারতের সর্বোচ্চ চেষ্টা চূড়ান্তভাবে ব্যর্থ হয় এবং দেশটি কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পেহেলগাম হামলা পরবর্তী ভারতীয় বয়ান সন্ত্রাসবাদ থেকে আঞ্চলিক উত্তেজনায় স্থানান্তরিত হয়। পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায় চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। পরিস্থিতির এই পরিবর্তন ছিল নয়াদিল্লির জন্য তাৎপর্যপূর্ণ কৌশলগত হার বা ক্ষতি। পাকিস্তানের চলমান সংকটকে কেন্দ্র করে সামরিক বেসামরিক প্রশাসন জাতীয় জীবনে নিজেদের কেন্দ্রীয় ভূমিকা পালনের অবস্থানকে নিশ্চিত করে। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনী দেশের অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়। ২০২৪ সালে নির্বাচনে সামরিক বেসামরিক প্রশাসনের ভূমিকা নিয়ে জনগণের সমালোচনা পিছনে পড়ে যায়। সামনে চলে আসে ভারতীয় হুমকির মুখে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার প্রসঙ্গটি। দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র সহ তৃতীয় পক্ষের মধ্যস্থতায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে অভ্যন্তরীণভাবে পাকিস্তানের সংযম ও ভারসাম্যপূর্ণ আচরণের বিজয় হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের সামরিক বেসামরিক প্রশাসন বিগত কয়েক বছর ধরে টানা যে রাজনৈতিক সংকট ও অস্থিরতার মোকাবেলা করছিল তা কেটে যায় দেশটিতে ভারতের আকস্মিক হামলার কারণে। তারা আবারও তাদের বিশ্বাসযোগ্যতা ফিরে পায়। পাকিস্তানের জনগণের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে তাদের সামরিক বাহিনী কেবল ভারতের সাথে সর্বাত্মক যুদ্ধই এড়ায়নি, একই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের ১ ইঞ্চি জমিও না হারিয়ে চিরশত্রু ভারতকে পিছু হটতে বাধ্য করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শন বা আচরণ না করেও এসব সুবিধা অর্জন করেছে পাকিস্তান। পেহেলগাম হামলাকে ব্যবহার করে আন্তর্জাতিক সমর্থন আদায়ের মাধ্যমে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করার যে কৌশল বেছে নিয়েছিল ভারত, তা উল্টো পাকিস্তানের জাতীয় সংহতি প্রতিষ্ঠার পাশাপাশি জাতীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থানকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করেছে। অন্যদিকে পেহেলগাম হামলা ভারতের নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকরকে অনেক বেশি স্পষ্ট করে দিয়েছে। দেশটির জনগণের সামনে একই সাথে এই হামলা যে পাকিস্তানকে ঘায়েল করার জন্য মোদী সরকারের একটি সাজানো নাটক, তা নিয়ে খোদ ভারতেই বিস্তর আলোচনা হচ্ছে।
এই সাজানো নাটকের মাধ্যমে পাকিস্তানকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছে ভারত, যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নানা দিক থেকে বিজয় এনে দিয়েছে পাকিস্তানকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিপিওস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।